নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন চালু করার জন্য মোহন ফাউন্ডেশনের সাথে সরকারের কথা হয়েছে। তারা সহসাই রাজ্যে আসবেন। এর জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে যাতে ইনফ্রাস্ট্রাকচার উন্নত করা যায়। ইনফ্রাস্ট্রাকচার উন্নত না হলে কিডনি প্রতিস্থাপন করা সম্ভব নয়। এছাড়াও সব ধরনের প্রতিস্থাপন কিভাবে জিবি হাসপাতালের মধ্যে করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। সোমবার জিবি হাসপাতালে গিয়ে এজিএমসি, জিবি হাসপাতাল এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে মিড ডে মিলের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, 10 টাকার বিনিময়ে এখন জিবি হাসপাতালের মধ্যে দূর দূরান্ত থেকে আসা রোগীর পরিবারের জন্য দুপুরে মিড ডে মিলের বন্দোবস্ত করা হয়েছে। ভাত, ডাল, সবজি এবং ডিম খাওয়ার সুযোগ রয়েছে এই 10 টাকা দিয়ে। এর জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কল্যাণের জন্য এ ধরনের উদ্যোগে অত্যন্ত প্রশংসনীয়, কারণ চলতি বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে সেই হাউস নির্মাণের জন্য। দূর দূরান্ত থেকে প্রতিদিন রোগী নিয়ে বহু মানুষ জিবি হাসপাতালে আসে। তাদের থাকার জন্য হোটেলে যেতে হয়। এর জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হয় রোগীর পরিবারের। তাই সেন্ট্রাল হাউস খোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে কাজ করে চলেছে সরকার। রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা সবাই জানি যে এখানে একটা বিরাট চাপ, প্রচুর পেশেন্ট রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে। কিন্তু শুধু তো রুগী আসে না, পাশাপাশি ওনাদের যারা পেশেন্ট পার্টি তারাও কিন্তু আসে, কিন্তু অনেক সময় বসে থাকতে হয়, খাবে কোথায় ইত্যাদি। এই কারণে এই যে আমি বললাম, আমাদের রোগী কল্যাণ সমিতি এবং আমাদের রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে একটা ডিসিশন নিল, যারা বাইরের থেকে রুগীর সাথে আসবে অনলি 10 টাকার পরিবর্তে তাদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করা। আমি যা দেখলাম এখানে, মানে ভাতের সাথে ডালের ব্যবস্থা আছে, সবজির ব্যবস্থা আছে, তাছাড়া ডিমের ঝোলও দেখলাম এখানে, আমি নিজেও দিলাম আজকে। তো এটা সাংঘাতিক একটা বিষয় যে 10 টাকার বিনিময়ে তো এত কম পয়সায় তো একটা মিল হতে পারে। এরকম একটা মিড ডেলের ব্যবস্থা করেছে। আমি রোটারি ক্লাবের যারা আছেন এখানে তাদেরকে আমি ধন্যবাদ দেব। না, অলরেডি তো মোহন ফাউন্ডেশনের সাথে আমাদের কথাও হয়েছে, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারাও আসবেন। এর জন্য বাজেটও আমরা কিন্তু টাকা রেখেছি, কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। এখানে যেটা সুপার স্পেশালিটি ব্লক আছে তার মধ্যেও মানে কিছু ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে এই ধরনের যে অর্গান ট্রান্সপ্লান্ট সেটা সম্ভব হবে না। তো আমরা কাজ করছি এবং নিশ্চিত যে আগামী দিনে সব ধরনেরই ট্রান্সপ্লান্ট এখানে হবে। G+14 বিল্ডিং এর কাজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজধানীর গোর্খাবস্তি এলাকায় 1 একর জমিতে গড়ে উঠেছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই পাকা ভবন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এক ছাদের নিচে সমস্ত দপ্তরের প্রশাসনিক কাজকর্ম করার জন্য এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন পাকা ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ক্যালিফোর্নিয়া এবং আমেরিকার ধাঁচে গড়ে উঠবে এই পাকা ভবনটি। এই পাকা ভবন অগ্নিসংযোগ এবং ভূমিকম্প সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ দুর্যোগের জন্য সুরক্ষিত। এই পাকা ভবনের ভেতরে একটি কনফারেন্স হল, 4টি লিফট এবং গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত করা হবে। এই ভবন নির্মাণ করতে সরকারের ব্যয় হবে 133 কোটি টাকা। 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যে কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে দায়িত্বপ্রাপ্তরা। এর আরও আগে কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল, অথচ পাকা ভবনের নকশার পরিবর্তন করা হয়েছে। তাই তিনি সোমবার নির্মাণ কাজ পরিদর্শনে এসেছেন। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন ত্রিপুরা পূর্ত দপ্তরের সচিব কিরণ গীতে সহ অন্যান্য আধিকারিকরা। আজকে এখানে আমি 23শে জানুয়ারি আমি এখানে এসেছিলাম। ত্রিপুরার মধ্যে এইরকম G+14 এত উচ্চতা কোনো বিল্ডিং এর আগে ত্রিপুরাতে হয়নি, প্রথম হচ্ছে।
এই বিল্ডিংয়ের যা আপনারাও দেখেছেন যে একদম ক্যালিফোর্নিয়ার আমেরিকার যে ওখানে টেকনোলজি সেখান থেকে ওনারা নিয়ে এসছেন। যে যদি আমরা জানি যে ত্রিপুরা কিন্তু আর্থকুয়েকের জন্য 5th পজিশনে আছে, তো এখানে আর্থকুয়েক কিছুদিন আগেও আপনারা মায়ানমারে দেখেছেন, তো কী অবস্থা হয়েছে আপনারা সবাই জানেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই ধরনের বিল্ডিং এটা ভারতবর্ষের মধ্যেও এক দুটো জায়গায় হয়েছে আমি যা খবর পেলাম। এখানে এই ধরনের বিল্ডিং হওয়ার এত উচ্চতায় একটা বিল্ডিং হচ্ছে, এতে করে আমাদের যত অফিস আছে গোর্খাবস্তিতে অন্যান্য অফিস তো আছেই, আমাদের ডাইরেক্টরের অফিসগুলো আছে, এখানে সবকটা অফিস একই ছাদের নিচে চলে আসে। এবং এখানে যে গ্রাউন্ড লেভেলে সমস্ত সিকিউরিটি কিন্তু পুরো বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু সব আছে। এবং এখানে যা সিকিউরিটির যা যা দরকার, ফায়ার ফাইটিং থেকে আরম্ভ করে সব সুবিধে এই বিল্ডিংয়ে রাখা হয়েছে। প্রায় 133 কোটি টাকার মতো এই খরচ বরাদ্দ আমরা আগেই করেছি। এবং আমি প্রায়শ খবর নেই কী হয়েছে, তো এখানে ডিজাইন একটু আবার চেঞ্জ করতে হয়েছে, করতে গিয়ে অনেক সময় দেখা গেল যে এটার থেকে ওইটা বেটার, এতে গিয়ে একটু দেরি হয়েছে, যেটা আমরা আশা করেছিলাম যে আরেকটু আগে হবে, 2026-এ এপ্রিল মে হওয়ার কথা ছিল, সেটা ডিসেম্বরে ওনারা বলছেন যে কমপ্লিট করে দেবেন। গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে প্রশাসন কাঠপুতুল। মৃত্যু হলো এক গাড়ি চালকের। গাড়ির ভেতর থেকে হতাহতদের উদ্ধার করতে কালখাম ছুটল পুলিশ ও দমকল কর্মীদের। ইট, বালি এবং মাটি বোঝাই 407 লরি এবং টিপার গাড়িগুলো দৌরত্ব বাড়ছে আগরতলা শহরের বুকে। পুরোপুরি নিয়ন্ত্রণহীনভাবে চলাফেরা করছে গাড়িগুলো। প্রশাসনের পক্ষ থেকে গাড়িগুলো নিয়ন্ত্রণ করার জন্য কোনো রকম তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না, অথচ দিনরাত 24 ঘন্টা গাড়িগুলো আগরতলা শহরে এবং শহরতলি এলাকাগুলোর মধ্যে এতটাই দ্রুতবেগে মারমুখী হয়ে চলাচল করছে, গাড়িগুলোর জন্য শহর এলাকায় প্রতিনিয়ত ঘটছে যান দুর্ঘটনা। অথচ ট্রাফিক ও পুলিশ প্রশাসনের খামখেয়ালিপনার কারণে গাড়িগুলোর জন্য আতঙ্কে ভুগছে অন্যান্য গাড়ি চালকরা। আগরতলা শহরের বাইপাস, আনন্দনগর, যোগেন্দ্রনগর, কলেজটিলা, মহেশখলা, ডুগলি, আমতলী, প্রতাপগড়, বর্ডার গোলচক্কর, লঙ্কামুড়া, বরজলা সহ বিভিন্ন রাস্তা দিয়ে গাড়িগুলো লাগামহীনভাবে সকাল সন্ধ্যা ছুটছে এবং গাড়িগুলোর চালক অধিকাংশ সময় থাকছে উঠতি বয়সের যুবক। এর মধ্যে সোমবার সকালে এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল রাজধানীর শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর নেপালি টিলায়। এদিন বালি বোঝাই লরি আনন্দনগর থেকে আসার সময় দ্রুতগতিতে এসে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ি চালক রাকেশ দেবনাথের। আহত হন একজন শ্রমিক। খবর পেয়ে বেশ ছুটে আসে শ্রীনগর থানার পুলিশও। গাড়িটিকে ড্রজারের মাধ্যমে খাদ থেকে তোলা হয়। তারপর দমকল কর্মীরা মৃতদেহ নিয়ে যায় জিবি হাসপাতালের মর্গে এবং আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমি তো হঠাৎ করে খবর গেছি, আমি মাছ ধরতাম, আমিও গাড়ি চালাতাম। অ্যাক্সিডেন্টের পর থেকে আমি গাড়ি চালানো ছেড়ে দিয়েছি, কারণ আমার মনে একটা ডর ঢুকছে। প্লাস আমি ওখানে আয়া দেখছি, খবর পাইছি, দৌড়ে আয়া দেখছি ভাই এই অবস্থা। অনেক তোমরা দ্বারা সবাই জোগাড় ডেড বডি একটু বার করানোর। কোন সময় ঘটনাটা? কোন সময়টা আমি শুরু করতে পারিনি, আমি হঠাৎ করে আধা ঘন্টা হচ্ছে খবরটা পাইছি, দৌড়ে আইছি। কোন জায়গায় এসে ঘটনা? কোন জায়গাটা হয়েছে আমরা যে মলনগর বাইপাসটা ওইটা নেপালি ভাবে নিচে কুচিটা জল ট্যাঙ্কির উল্টা সাইডে। কতজন আসলো গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে আসলো তারা কইতে পারেন স্টাফ থাকে 3 জন জানা মতো, ড্রাইভার একজন 4 জন। নাম কি ড্রাইভার? রাকেশ দেবনাথ। এখন অব্দি কি বাইক করতে পারছেন না? না এখন অব্দি ওখানে গাড়ির নিচে আছে, মানে ডেড বডির বার করানোর কোনো যোগাযোগ নাই। আর আমরা যে পায়ের সার্ভিস আছে কোনো যোগাযোগ নাই, আছে তারা দেখে গেছে, এটা কি করণ। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। গাড়িগুলির গতি নিয়ন্ত্রণ না করায় প্রশাসনের দিকে আঙুল তুলছে স্থানীয়রা। কারণ গাড়িগুলির গতি নিয়ন্ত্রণ না করলে সাধারণ মানুষের জীবনহানি হতে পারে বলে মনে করা হচ্ছে। শান্তন টিভি। সুশাসন যমুনায় দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত এক পুলিশ কর্মী সহ 3 টিএসআর দুষ্কৃতিকারীদের প্রশ্রয় দিলেন ওসি। ঘটনা জেলাগাং থানাধীন ড্যাপাইছড়ি এলাকায়। সুশাসন ত্রিপুরায় দুষ্কৃতিকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না খোদ পুলিশ। কোনো ভূমিকা নিতে চাইলেও নিতে পারছে না। হাত পা বাঁধা পুলিশের, এটাই প্রমাণ করল আবার রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত ত্রিপুরা পুলিশ এবং
গর্ভের টিএসআর জওয়ানরা। কর্তব্যরত পুলিশের উপর আক্রমণ একদল দুষ্কৃতিকারীদের। ঘটনা চেলাগাং এলাকায়, অথচ পদক্ষেপ গ্রহণ করেনি চেলাগাং থানার ওসি। এই ঘটনায় নীরব ভূমিকা চেলাগাং থানার ওসি বিমল বুদ্দের বলে অভিযোগ। ঘটনার বিবরণী জানা যায়, চেলাগাং থানাধীন ড্যাবাইছড়ি এলাকায় প্রতিনিয়ত বাইক চুরির ঘটনা ঘটে চলেছে। তাই নতুন করে ড্যাবাইছড়ি বুদ্ধ মন্দির এলাকায় একটি নাকা পয়েন্ট বসানো হলে নাকা পয়েন্টে তল্লাশি করার সময় কর্তব্যরত রাজ্য পুলিশের এএসআই এবং 3 জন টিএসআর জওয়ানের উপর হামলা চালায় একদল দুষ্কৃতিকারী। আক্রান্ত এএসআই এর নাম জন্মজয় উচিও এবং টিএসআর জওয়ানদের নাম চন্দন ত্রিপুরা, বাদল মালাকার ও রবীন্দ্র মণ্ডল। এই ঘটনায় নিন্দার ঝড় উঠছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমার সাংবাদিকরা। সাংবাদিকদের দেখে এক প্রকার পালিয়ে যায় চেলাগাং থানার ওসি বিমল বুদ্দ। কিন্তু কেন পুলিশ ও টিএসআর এর উপর ডিউটি অবস্থায় আক্রমণকারী দুই যুবক নিজেকে এই এলাকার বলে চলে গেলেও আটক করেনি চেলাগাং থানার গুণধর ওসি বিমল বুদ্দ? কি কারণে সংবাদ মাধ্যমের ক্যামেরা থেকে পালিয়ে গেলেন ওসি? এ নিয়ে বাড়ছে পুলিশ মহলে গুঞ্জন। তাহলে কি দুষ্কৃতিকারীদের সঙ্গে কোনো ধরনের আঁতাত রয়েছে কিনা ওসির? এমনটাই দাবি করছে আক্রান্ত হওয়া পুলিশ কর্মী সহ টিএসআর জওয়ানরা। অনেকের মতে, এটাই যদি রাজ্যের সুশাসন হয় তাহলে দুঃশাসনের সংজ্ঞা কাকে বলে? এবং পুলিশ যদি দুর্বৃত্তকারীদের হাত থেকে সুরক্ষিত না হতে পারে তাহলে জনগণের নিরাপত্তা কোথায়? তাহলে তো জনগণ সবার আগে নিরাপত্তাহীন। শান্তন টিভি। বিশাল করে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল মুসলিম ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। গোটা দুনিয়ার সাথে তাল মিলিয়ে রবিবার সন্ধ্যা চাঁদ দেখার পর থেকে খুশির জোয়ারে ভাসতে থাকে বিশালগড়ের সংখ্যালঘু সম্প্রদায়ের 8 থেকে 80 বছরের প্রত্যেককে। বিশালগড় মহকুমা সর্ববৃহৎ ঈদের নামাজ অনুষ্ঠিত হয় বিশালগড় বাজারের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সোমবার সকাল 7টায় জামায়াতের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন মুসলিম ধর্মাবলম্বীরা। সকাল 9টায় অনুষ্ঠিত হয় রঘুনাথপুর মুন্সিবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। হাজার হাজার মানুষের ভিড় জমে প্রতিটি ঈদগাহ ময়দানে। সকাল থেকে পুলিশ প্রশাসনিক কর্মকর্তা ও প্রতিটি ঈদগাহ ময়দানে হাজির ছিলেন। আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের সকলের জন্য আজকে খুশির দিন। আমাদের ঈদ উল ফিতরের নামাজ আমরা অনুষ্ঠিত হয়েছে বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আমার এই বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজকে আমি প্রথম ঈদ উল ফিতরের নামাজ আদায় করি এবং দেখে খুবই শান্তি, খুবই সম্প্রীতি, খুবই আনন্দ ফিল করলাম যে এত মানুষের সমাগম, যে এত মানুষ একত্রিত হয় শুধু একমাত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য। এবং দেখে খুবই আগ্রহী হলাম যে এত সুন্দর আয়োজন। এই বিশালগড়ের যুবকরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আমার নিজের চোখে দেখা এই ঈদগাহ ময়দানকে খুব সুন্দর করে তারা সাজিয়েছে। এবং গ্রামের মুসলিমরা বা অন্যান্য মানুষরা জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। এবং আমরা এই ঈদ উল ফিতরের মধ্যে আমরা দেশবাসীকে, গোটা রাজ্যবাসীকে আমরা শান্তি সম্প্রীতির বার্তা দিতে চাই। খুব ভালো। আপনারা জানেন অন্যান্য বছরের মতো বিশালগড়ও যে ঈদ পালন করা হতো এই বছরও তদ্রূপ বিভিন্ন মসজিদে, বিভিন্ন ঈদগাহে যেখানে পালন করা হচ্ছে। সকাল 5:30 থেকেই আমরা আমাদের স্টাফ প্রত্যেকটা মসজিদ বা ঈদগাহে আমরা ডেভেলপমেন্ট করেছি। আমি এবং আমার 2 আরও মোবাইল গাড়ি আমরা সবগুলা জায়গাতেই আমরা ঘুরেছি। সবগুলাতেই মোটামুটি নামাজ শেষ হয়ে গেছে আদায়। আর এখন শুধু আমাদের মুন্সিবাড়ি মাঠে চলছে বিশাল আকারে, এখানে অনেক লোকজন সমাগম হয়েছে। তো আশা করি আনটুয়ার্স কোনো ইনসিডেন্ট হবে না আমাদের এলাকাতে। আমরা সারা দিন রাস্তায় আছি, মানুষের পাশে আছি। 30 দিন উপবাস থাকার পর মুসলমান ধর্মাবলম্বীদের জন্য সোমবার ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সকালে মুসলিম ধর্মাবলম্বী লোকেরা বাড়ি থেকে সেমাই খেয়ে মসজিদে ঈদগাহ ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজের গুরুত্ব তুলে ধরেন ইমাম সাহেব। প্রথমে 2 রাকাত ঈদের নামাজ, তারপর খতবা পাঠ, শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের নামাজ। সোমবার সারা ভারতবর্ষে অনুষ্ঠিত হয় মুসলমানদের ঈদ, ব্যতিক্রম নেই ত্রিপুরা রাজ্যেও। সোমবার সকালে আগরতলার গেদুমিয়া মসজিদে ঈদের নামাজ আদায় হয়। তারপর একে অপরের সঙ্গে আলিঙ্গন করেন। ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় মুসলমান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ
ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। গোটা দুনিয়ার সাথে তাল মিলিয়ে রবিবার সন্ধ্যায় চাঁদ দেখার পর থেকে খুশির জোয়ারে ভাসতে থাকে সংখ্যালঘু সম্প্রদায়ের 8 থেকে 80 বছরের প্রত্যেককে। আসলে এক মাস ধারাবাহিক পবিত্র মাহে রমজানে রোজা রাখার পরে, এক ফাস্টিং সিয়াম সাধনার পরে, নিজের শরীরের সমস্ত ইন্দ্রিয়কে সমস্ত পাপাচার থেকে বিরত রাখার প্র্যাকটিস এবং অনুশীলনের পরে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে একটা বিশেষ উপহার এবং খুশির দিন আমাদের জীবনে আসে, সেটা হলো ঈদ উল ফিতর। এই ঈদ মানে খুশি, খুশি মানে আনন্দ। এই আনন্দ উল্লাস একটা ব্যতিক্রম আনন্দ। আজকের এই ঈদের খুশির দিনে রাজ্যবাসীকে এবং রাষ্ট্রের প্রত্যেক ধর্মের এবং প্রত্যেক বর্ণের সকল নাগরিককে আমরা আন্তরিকভাবে ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ঈদ মোবারকবাদ জ্ঞাপন করছি। সকলের জন্য ঈদের আনন্দ সবাই উপভোগ করো এবং এই ঈদের খুশি আনন্দ প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের অন্তরে পৌঁছে যাক এবং এই ঈদের আনন্দটা আজকের দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকুক এটা নয়, এই ঈদের আনন্দটা বৎসরের প্রতিদিন সমানভাবে আমাদের জীবনে আসুক, এটা আমাদের একান্ত কামনা আকাঙ্ক্ষা। সোমবার 7 সকালে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম শেফাল সোম, বয়স 45, বাড়ি বাগমা পুলিশ ফাঁড়ি থানাধীন সমতল বাগমা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বাড়ি থেকে ঝগড়া করে ঘর থেকে বের হয়ে যায় শেফাল। গোটা দিন গড়িয়ে রাত পর্যন্ত বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও কোনো হদিশ পায়নি তার। অবশেষে সোমবার সকালে বাগমা ফরেস্ট অফিস সংলগ্ন শালবাগান এলাকায় স্থানীয়রা লাকড়ি কুড়াতে গিয়ে একটি ঝুলন্ত দেহ দেখতে পায়। সাথে সাথে খবর দেওয়া হয় বাগমা পুলিশ ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। খবর দেওয়া হয় পরিবারের পরিজনদের। মৃত যুবকের স্ত্রী ও পুত্র ছুটে গিয়ে মৃতদেহ শনাক্ত করে। পরবর্তীতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠায়। কালী পূজাত গেছে, কালী পূজার থেকে আইসে দশমী সাইডে আইসে, তারা বাড়ি থেকে কিতা জানি যুক্তি দিছে। কার বাড়ি? কালী পূজাত গেছে যে তারা বাড়ি থেকে কিতা যুক্তি দিছে, এখন তো আমরা কইতাম পারি না। আইসে মা ভাত খেতে ছিল, ভাতের তেল দিকে লাতি মেরা ফালাই দিছে, ফালাই দিয়ে মারে ফিটটা সেটা বাইর থেকে বেরিয়ে গেছে। কালকা আমরা সারা দুনিয়া টুকাইছি, পাইছি না আজকে এই ঘটনাটা করছে। এখন কেমনে তোমরা খবর পাইছো? পুলিশ জানাইছে? খবর পাইছে বাজারে, এদিকে একজন লার্কি নিতে আসছিল, এরপরে খবরটা পাইছি। কি নাম বাবা? শেফাল সুম। সবার মৃত্যুর একটা সংবাদ গেছে যে একটা লোক তার বাড়ি থেকে কালকে বাড়ি গেছিল, আজকে তারা বাড়ির লোক পাড়াপড়শি এখানে আইসে খুঁজে পাইছে একটা গাছের মধ্যে ঝুলা দিছে। কোন জায়গাতে এটা বাগমা ফরেস্ট রাবার গর্জন বাগান। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।